এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের মত বিনিময় সভার প্রধান আলোচক, সাবেক বাইরার সহসভাপতি, সাবেক আতাবের সহসভাপতি, সাবেক এমপি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজু ভাই। বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, যুব ঐক্য মহাজোটের আহ্বায়ক জনাব তৌহিদ মতিন সাহেব এবং আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এবং আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বী বড় ভাই, যিনি আমরা আজকেই ঘোষণা করব সভাপতি নিজে, আজকের এই যুব ঐক্য মহাজোট প্যানেল প্রধান হিসাবে যিনি আমাদের আসন অলঙ্কৃত করেছেন জনাব আবুল কাশেম সাহেব। আজকের সভায় বিশেষ আলোচক, ড্রামসের সভাপতি, বাইরার সাবেক সহসভাপতি এবং যুব ঐক্য মহাজোটের উপদেষ্টা জনাব ওয়াইদুল আরিফ সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ভাই, বাবা, চাচারা, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাইরার সদস্যবৃন্দ, আমার ভাইয়েরা এবং সহকর্মীবৃন্দ, গত 26শে নভেম্বর এই দিনে বুধবার আমি এখানে দাঁড়িয়ে 22 বছর পরে বাইরার মঞ্চে বক্তব্য রেখেছিলাম। সেদিন বলেছিলাম ভবিষ্যতে মিটিংয়ে আরও কিছু বলবো, কিন্তু আজকে আমি বলতে চাই এই জন্য যে আজকে আমাদের যে প্রধান অতিথি আছেন, প্যানেল প্রধান আছেন, উনি সব কিছু গুছিয়ে বলবেন। আমি আমার বক্তব্যটাকে সংক্ষেপ করে 10% নিয়ে আসব। তবে আজকে আমি কোনো বক্তব্য রাখবো না, আমি কিছু ব্যতিক্রম কথাবার্তা বলবো, যেইটাতে আপনাদের সবাইরই হয়তো পছন্দ হবে না, অপছন্দ হতে পারে এবং কেউ ভুল বুঝতে পারেন। সেই জন্য আমি দুঃখিত, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় সম্মানিত সহকর্মী ভাইয়েরা, ভাইয়েরার সিন্ডিকেট নিয়ে গত 15-20 বছর যাবতে আমরা কথা বলতেছি, সবাই কথা বলতেছি, বিভিন্ন মিটিং গিয়ে বলতেছি, এটা আগেও বলছি। কিন্তু আমার একটা কথা হলো, স্বাধীনতার পরে যারা এখানে সিনিয়র আছেন, বাংলাদেশে যখন RL1 যে নাম্বারটা লাইসেন্স শুরু করে এই পর্যন্ত যত লাইসেন্স হয়েছে, বাইরা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত যেই সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটের মূল হোতাকে, এই সিন্ডিকেটের মূল প্রবক্তাকে, এই সিন্ডিকেটের জন্য দায়ীকে, এই সিন্ডিকেট প্রথমকে বাংলাদেশে প্রবর্তন করেন, এই সিন্ডিকেট বাইরা থেকে প্রথম প্রবর্তন করেন, সেই মাফিয়া ডন সম্বন্ধে আমার দুই একটা কথা। প্রিয় সম্মানিত সহকর্মী ভাইয়েরা, আপনারা জানেন আজ থেকে দীর্ঘ প্রায় 30 বছর পূর্বে, আরও বেশি হইতে পারে, কোরিয়া প্রথম কে সিন্ডিকেট করেছিল, সেই ব্যক্তি হইলেন এই যে সাবেক এমপি, গত মিটিংয়ে বলে গেলাম, জনাব MS সেলিম সাহেব। এই দেশে সিন্ডিকেটটা চালু করেছেন কোরিয়া দিয়ে, উনি প্রথম। উনি হলেন সিন্ডিকেটের গডফাদার, মাফিয়া, এবং উনি এই সিন্ডিকেটটা চালু করে আপনার আমার সবার রিজিক ব্যবসা, এই দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছেন। দ্বিতীয়বার যখন সিন্ডিকেট করেন, আমি তখন শাহাবুদ্দিন মেডিকেল কলেজের মালিক, প্যারাডাইস এন্টারপ্রাইজ ম্যান পাওয়ার লাইসেন্সের মালিক, সুইট ড্রিম হোটেলে একটা সিন্ডিকেট বিরোধী সমাবেশে বক্তব্য রাখেছিলাম। সেখানে ওবায়দুল আরিফ সাহেব ছিলেন। সেই দিন MS সেলিম সাহেব সিন্ডিকেট করার জন্য মালয়েশিয়াতে একটা অফিস খুললেন।
ঢাকাতে ওনার অফিসে একটা ফ্লোরে একটা অফিস খুললেন। আমরা যখন মালয়েশিয়া কাজ আনতে গেলাম, তখন কাজ নেওয়ার পর ওনার ওই মালয়েশিয়া অফিসে 300 রিঙ্গিত করে প্রতিজনে জমা দিয়ে আমরা অ্যাটাস্টেশনের জন্য আগে ওনার কাছে ডিমান্ড লেটার এবং চাহিদাপত্র সব কিছু জমা দিয়েছিলাম ওই অফিসে। ওই অফিস 300 রিঙ্গিত করে রেখে তারপরে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়েছে। সেইটা ছাড়া বাংলাদেশ হাই কমিশন আমাদের কনসুলেটে জমা নিত না, তো সেইখানে দিয়ে জমা দিতাম। সেই টাকাটা সেলিম সাহেব ওইখানে 300 রিঙ্গিত করে অফিসটা করে নিয়েছেন। সেইখানে গিয়ে আমার মনে আছে আলম মজুমদার নামে একজন লোক, নোয়াখালী জেলায় সম্ভবত ওনার বাড়ি। ওনার অফিসে বসলাম, তখন বললাম আমরা একটা মিটিং করতে চাই, জায়গার ব্যবস্থা করেন। তখন এনি ইউনাইটেডের রফিক সাহেব ছিলেন, ডায়নামিকের হাবিব সাহেব ছিলেন, প্রান্তিকের গোলাম মোস্তফা সাহেব, অনেকেই ছিলেন, ওবায়দুল আরিফ সাহেব ছিলেন। উনি আর আমি একই হোটেলে ছিলাম। সেই দিন সেখানে প্রবাসী মালয়েশিয়ানদের নিয়ে এবং মালয়েশিয়া যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে সেলিম সাহেবের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছিলাম। তারপরে ঢাকায় এসে ওই যে সুইট ডিম হোটেলে সমাবেশ 2 বার করলাম, বক্তব্য রেখেছিলাম। তারপরে উনি এই সিন্ডিকেটটা করে ছাড়লেন। কিভাবে করলেন? সেখানে 300 রিঙ্গিত, এখানে ওনার অফিসে আমি নিজে গিয়ে ন্যাশনাল প্যানাসোনিকের 200 কাজ এনেছিলাম। আমি প্রতি লোকে 10,000 টাকা করে ওনার অফিসে দিয়েছি। একটা ব্যাংকে একটা মেশিন থাকে এভাবে টাকা গণনা, ওনার অফিসে ওই মেশিনটা বসানো হয়েছিল, আপনারা সবাই জানেন। তো আমি এটাকে ধিক্কার জানাই, ঘৃণার সাথে ওনাকে আজকের থেকে আমি ঘৃণা করি। এখন সিন্ডিকেটের দোসর ও ডনদের আশেপাশে নিয়ে এবং পরবর্তী সিন্ডিকেটদের আশীর্বাদ নিয়ে উনি একটি প্যানেল তৈরি করেছেন, যেই প্যানেলও সিন্ডিকেটের লোক আছে এবং ওইখান থেকে দেশ বিদেশ থেকে ওনাকে ফোন করে যারা এটা তৈরি করেন তারা ওনার উপরে এইভাবেই করতেছেন যে উনি প্রেসিডেন্ট হবে, উনি মহাসচিব হবে, উনি ভাইস প্রেসিডেন্ট হবে, তাইলে আবার ওনারা সিন্ডিকেট করতে পারবেন। তো ওনার সাথে এই পরিপ্রেক্ষিতে আমার 2 বার বসা হয়েছিল। একবার চ্যানেল 1-এর অফিসে, উনি 3 দিন গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে ফোন করে রিকোয়েস্ট করেছিল আমার সাথে বসার জন্য, বসেছিলেন। দ্বিতীয়বার ওবায়দুল আরিফ সাহেব সহ আমাদেরকে 1 কাপ চা কফি খাওয়ার জন্য ওনার অফিসে ডেকেছিলেন। তো ওনার কথা এবং কাজের সাথে আমি কোনো মিল পাই নাই। সে একজন চরম মিথ্যাবাদী, চগলখোর, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, গরিবের টাকা আত্মসাৎকারী এবং আমার আপনার রিজিক হরণকারী, কুলাঙ্গার, জালিয়াতি করে। বর্তমান 1/11 থেকে এখন পর্যন্ত তার নামে কয়েকটি মামলা আছে ওই সিন্ডিকেট থেকে, আমি নির্দ্বিধায় বলতে পারি। তাকে মামলা, দুর্নীতিবাদ, আত্মসাৎ সহ বিভিন্ন মামলার কারণে বর্তমানে এই নিরপেক্ষ ইন্টেরিয়াম গভর্নমেন্ট গত কয়েক মাস আগে, আপনারা জানেন কিনা জানি না, আমি প্রকাশ করে যাই, চ্যালেঞ্জ করে বলে যাই, সে এয়ারপোর্টে গিয়েছিল, তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। জলপথ, স্থলপথ, নৌপথ, বিমানপথ সকল পথেই তাকে বাংলাদেশের বাইরে যাওয়া নিষিদ্ধ। তো এই লোকটা যদি আগামী দিনে বায়রার সভাপতি হয় তাহলে কিভাবে উনি যাবেন? একটা নিরপেক্ষ সরকারের আমলে উনি পারমিশন পাচ্ছেন না বাইরে যেতে, আর পরবর্তী যদি গণতান্ত্রিক সরকার আসে এই সব সিন্ডিকেটদের তো আগে ধরবে, দেশের টাকাগুলো তাদের থেকে উদ্ধার করবে, বাংলাদেশ ব্যাংকে জমা দিবে, আনবে এই মামলাগুলো। তারা তখন কোথায় যাবেন? তারা কিভাবে গিয়ে বিদেশে গিয়ে আমাদের জন্য কাজ বিভিন্ন দেশ, ইউরোপ, মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া সহ উন্মুক্ত করবেন? এইটা আপনাদের কাছে আমি বিরাট প্রশ্ন রেখে গেলাম। আমি স্তম্ভিত, ক্ষুব্ধ, রাগান্বিত সেলিম সাহেবের একটি গত পরশু দিনের বক্তব্য শুনি। উনি গুলশান ক্লাবে একটা মিটিংয়ে বলেছেন আমাকে নিয়ে, এমপিকে নিয়ে, উনি জানেন না মেম্বার অফ পার্লামেন্ট উনি হয়েছেন, যে এটা একটা ইনস্টিটিউশন, এখানে আজকে হবেন আমি, কালকে আপনি, পরশু আরেকজন, কে কখন আসবেন, এটা একটা জাতীয় সংসদ, মানে জাতীয় রাজনীতি, জাতীয় সংসদ সদস্য, জাতীয় পরিবার হয়, এইটা সম্বন্ধে ওনার ধারণা নাই। উনি যেই ধরনের, আপনারা ভিডিওটা, ওনার অডিওটা শুনে নিয়েন, উনি যেই ভাষায় বলছেন। আমি তো এখন প্রেসিডেন্ট প্রার্থী না, আমি সেক্রেটারি জেনারেলের মনোনয়ন জমা দিয়েছি। উনি একজন সভাপতি যদি কথা হয়, বিরুদ্ধে হয়, সেইটাও মেনে নেওয়া যেত,
কিন্তু আমি যে গত মিটিংয়ে ওনার বিরুদ্ধে দূরের কথা, ওনার মহাসচিব যারে উনি বানাচ্ছেন তার যে সিন্ডিকেটের মেডিকেল সেন্টার সিন্ডিকেটের 2টি লাইসেন্স, আমি তার বিরুদ্ধেও তো বলি নাই এবং আজকেও বলবো আমি চিন্তা করি নাই। আমার লাইফে এই প্রথম কারো বিরুদ্ধে সমালোচনা করতে আমি বাধ্য হয়েছি ওনার পরশুদিনের বক্তব্যের কারণে। যাক, আমি বেশি কিছু বলবো না, এখন আমি কিছু কথা বলবো বর্তমান আজকের প্রধান অতিথি ও আমাদের প্যানেল প্রধান সদস্য জনাব আবুল কাশেম সাহেব কীরকম ব্যক্তি আমার চেয়ে অনেকে এখানে আরও আপনারা বেশি ভালো জানেন। উনি একজন ভদ্র নম্র শিক্ষিত অমায়িক এবং ফরজগার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ওনার জন্ম। উনি একজন সফল এবং সৎ ব্যবসায়ী, জ্ঞানে গুণে শিক্ষা, ওনার অভিজ্ঞতার বিকল্প নাই। আমি গত মিটিংয়ে এটা বলেছিলাম একটা কথা, যে আমি যখন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন কাদের সাহেবের কাছে গিয়েছিলাম, এই কথাটা মানে আজকের জন্য এটা প্রযোজ্য হয়ে গেছে। আমি বলেছিলাম যে অভিজ্ঞতার বিকল্প নাই, কারণ আমি চেয়ারম্যান সাহেবের সামনে বসা, আমার পাশে বসা জনাব খবির সাহেব জয়যাত্রা পত্রিকার সম্পাদক, ওনার বাড়িও কুমিল্লা। তো চেয়ারম্যান সাহেবরে আমি মামা ডাকি, ওনার বাড়ি আখাউড়া, আমার বাড়ি কুমিল্লা, পাশাপাশি এক সম্পর্কে, উনি দূর সম্পর্কে, তো মামারে। তো আমারে বলো, ভাগিনী আর শোনো, এই যে সম্পাদক সাহেব আজকে আসছে আমার কাছে প্লট নেওয়ার জন্য, আমার দুঃখ নাই। আমি যখন এরশাদ সাহেবের যখন মানে পদত্যাগ হইল বা পতন হইল, তখন আমি মেম্বার স্টেট, তখন উনি ওনার পত্রিকার 8 কলাম ধরে লিখলেন, এবার ডিআইটির রাজা ধরা পড়েছে। আর আজকে উনি যে পত্রিকাটা সাথে করে আমাকে দিতে আনলেন, তার 15 দিন পরে যখন আমি রাজুকের চেয়ারম্যান হইলাম, এই পত্রিকাটা উনি নিয়ে আসলেন। এইটাতে 8 কলামে লিখা, অভিজ্ঞতার বিকল্প নাই। তা আমি সেই দিন বলছিলাম যে অভিজ্ঞতার বিকল্প নাই। তাই আমি প্যানেল প্রধান হয়ে আমি কাজ করতে শুরু করেছিলাম গত 1.5-2 বছর যাবৎ। সম্রাট সাহেব, আমরা মহাজোট সহ বসছিলাম। উনি বলল, ঠিক আছে, আপনি আমার সিনিয়র, আপনি বাইরার আটাবের সাবেক সভাপতি, সাবেক এমপি, আপনাকে ছেড়ে দিয়ে আমি সরে পড়লাম প্যানেল প্রধান। তাই আমি হাবের নির্বাচন করব, আমার জন্য একটু দেখবেন, আপনাকে করবেন। তখন মহাজোট নির্দ্বিধায় আমাকে মেনে নিল, ড্রামস মেনে নিল, ওনাদের নিয়ে কাজ করতেছিলাম। কিন্তু আমি একটা স্টেপ ডাউন করে আজকে কেন মহাসচিবী, আমি যখন দেখলাম আমার চেয়ে বেশি শিক্ষিত, আমার চেয়ে বেশি জ্ঞানী, আমার চেয়ে বেশি অভিজ্ঞ এবং আমার চেয়ে বেশি বুদ্ধি রাখেন এবং কাজ করার দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা রাখেন, সেই কারণে আমি ওনাকে প্যানেল প্রধান মেনে এবং প্রস্তাব করে, গত কিছুদিন আগে বসছিলাম আমরা প্রবাস খবর অফিসে, প্রস্তাব দিয়ে করে আজকের মিটিংটা খুব তাড়াতাড়ি জরুরি করেছি, এই জন্য যে সময় তো কম হয়ে যাচ্ছে। ওনাকে আমরা প্যানেল প্রদান করেছি আপনাকে জানানোর জন্য যে এমন একটা যোগ্য লোক, যেই লোককে আপনারা ভোট দিয়ে সভাপতি করলে নির্দ্বিধায় বলতে পারি, সবাই বলতে পারেন বুকে হাত দিয়ে, যে উনি সিন্ডিকেট কেন, দুর্নীতি, মানি লন্ডারিং, কোনো খারাপ কাজে উনি জড়িত হবেন না। ওনার যদি মৃত্যু হয় উনি এই রাস্তায় যাবেন না। তো ওনার সম্বন্ধে আমি ওবায়দুল্লাহ সব বলে গেছেন, বাকিটা ওনার মুখের থেকে আমরা শুনব। কারণ প্রবাস খবর অফিসে যখন আমরা বসছিলাম মিটিংয়ে, ড্রামস এবং মহাজোট একত্রে, ওনার বক্তব্য শুনে সেই দিন আমি চাইছিলাম নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। তো ওনারা বুঝে ফেলছেন। তখন আমি বলছিলাম আমাকে আরও 5-7 দিন আগের কথা, যে আমাকে 19 তারিখ পর্যন্ত সময় দেন, আমি আমার সিদ্ধান্ত জানাবো আমার বক্তব্যে। তখন উনি বক্তব্যের মাঝখানে বলল, আমার আধা মিনিট কথা আছে। তাই মনে কী বুধ একটা পয়েন্ট উনি আমাকে ধরিয়ে দিবেন, কিন্তু সেই পয়েন্টে উনি এমন একটা বক্তব্য রাখলেন যেটাতে আমি মুগ্ধ, উৎফুল্ল, আনন্দিত এবং আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনার বক্তব্য শুনে সেইখানে আমি আমার পরিবারের সাথে বোঝার সুযোগ দিই নাই যে আমি সেক্রেটারিতে ইলেকশন করব কি না। আমি আমার বন্ধুবান্ধবের সাথে সুযোগ দিই নাই, ড্রামসের সাথে বুঝতে পারি নাই, মহাজুরদের সাথেও বুঝতে পারি নাই। বক্তব্য শুনে আমি উনি যখন 1-2 মিনিট 5 মিনিট বললেন, 1 মিনিট 2 মিনিট করলে উনি 10-15 মিনিট বলে ফেললেন, শোনার মতো কথা। শোনার পর উনি বসলেন, আমার বক্তব্য তো শেষ হয় নাই। তখন আমার বক্তব্যে আমি বললাম, আমি আপনাকে প্যানেল প্রধান মেনে আজকে সিদ্ধান্ত দিয়ে গেলাম, আমরা নির্বাচন করব, একটা প্যানেল রেডি করেন সুন্দর করে। তাই আমি বললাম একটা তাড়াতাড়ি একটা মিটিং দেন।
যাক, এই মঞ্চ থেকে শেষ করে ফেলছি। এই মঞ্চ থেকে আমি বলেছিলাম আমার এই কণ্ঠে যেন সচিবালয়ের সেই প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কানে পুছে এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় সচিব মহোদয়ের কাছে পুছে। ওই অডিওটা আপনারা শুনে নিন, সবার মোবাইলে আছে, সেটা আর বলছি না। তাই আমি বলছিলাম উপদেষ্টা মহোদয় আপনার বাড়ি কুমিল্লা, সচিব মহোদয়ের বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, তাই কুমিল্লার সন্তান হিসাবে আপনাদের কাছে সবিনয় আবেদন জানাই যে 10টি ক্রাইটেরিয়া করেছেন মালয়েশিয়া, এটা করবেন না। কোনো জরিমানা করে লাইসেন্স রিনিউয়াল করবেন না, 10,000 স্কোয়ার ফিট অফিস করবেন না, একটি লাইসেন্সও বিনা দোষী সাব্যস্ত না হলে আদালত কর্তৃক একটি লাইসেন্সও রিনিউয়াল ব্যতীত রাখবেন না। এরকম আরও অনেক কিছু বক্তব্য রেখেছে, কিছু ওনাদের অফিস ঘেরাও, প্রধান উপদেষ্টা অফিস ঘেরাও, স্মারকলি অনেক কিছুই বলেছিলাম। বলার পর বুধবারে মিটিং করলাম, বৃহস্পতিবারে ওবায়দুল্লাহ সাহেবের বাসা আমার পাশেই বনানী ডিউসি, ওনাকে বললাম সকালে 9টার সময় ফোন দিয়েছে চলেন একটু সচিবালয়ে যাই, হঠাৎ করেই। তো উনি বললো ঠিক আছে, আমি ইয়াকেও বলি যে উজান ট্রেডিংয়ের হারুন সাহেবকে, আমি বলেন আধা ঘন্টার ভিতরে রেডি হন, আমরা 10টার মধ্যে গিয়ে পৌঁছবো। আপনারা হয়তো কেউ জানেন, আগের দিন বক্তব্য রাখছি, আমার এই বক্তব্য যদি আপনাদের ক্ষতি হয়ে যায়, ওনারা লাইসেন্স রিনিউয়াল না করে উল্টা হয়ে যায়, সেই জন্য আমি বিবেকের কাছে হয়ে কাউকে না জানিয়ে ওনারা দুইজনকে নিয়ে আমি সচিবালয়ে চলে গেলাম। খালি মুজাম্মেল সাহেবকে বললাম আমি সচিবালয়ে যাচ্ছি বা গিয়েছি, বোধহয় ওইখান থেকে ফোন দিয়েছিলাম। তো ওইখানে গিয়ে জয়েন্ট সেক্রেটারি AZM নুরুল হুদা, আমার এক বন্ধু কানাডার রাষ্ট্রদূত, ওইখান থেকে ওনারে ফোন দিছে, উনি আগে বলছে ওনার এখানে চা খাইতে, আমরা গেলাম, চা নাস্তা বিস্কুট দিল। সেখানে গেলাম, দেখলাম ওই আল রাবেতার বাসার সাহেব ঢুকলেন, একবার বেরোলেন, নোমান সাহেব ঢুকলেন, ঢুকলেন, তারপরে লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী সাহেবের GM ঢুকলেন, অনেক লোক ঢুকলেন, বেরোলেন। তা আমরা চা নাস্তা তিনজনে খাচ্ছি, গল্প করছি। তারপরে সেখান থেকে আমরা তিনজন গেলাম সচিব মহোদয়ের PS জনাব কামরুজ্জামান সাহেবের কাছে। তো গিয়ে বললাম যে লাইসেন্স রিনিউয়ালের ব্যাপারগুলো নিয়ে একটু আমরা সচিব সাহেবের সাথে দেখা করতে চাই, কারণ প্রতিদিনে আমাদের কাছে কয়েকদিনের ফোন আসতেছে, রিনিউয়াল হচ্ছে না, এই হচ্ছে না, পরে আছে জরিমানা, ক্রাইটেরিয়া, এইসব। তো উনি গিয়ে সচিব মহোদয়কে বললেন যে মুজিবুর রহমান মজু সাবেক MP আপনার কুমিল্লার ভিজিটিং কার্ডটা দিয়ে ডাকেন। আমরা তিনজন গেলাম, বসলাম, তিনজনের কাগজের ফটোকপিটি ছিল, ওইটির উপরে উনি লিখে দিলেন এক এডিশনাল সেক্রেটারিকে, এটি এক্ষুনি পুট আপ করতে দেওয়ার জন্য, আজকে 3টা, আজকে আমি রিনিউয়াল করে দেবো। আমি বললাম না, আমি এই 3টে লাইসেন্স রিনিউয়ালের জন্য আসি নাই, এখানে কতটা শুনলাম হাজিরা হচ্ছে, কতটা হাজির হয়েছে আজকে, কতটা ফাইল জমা পড়েছে। তখন উনি এডিশনাল সেক্রেটারিকে ডাকলেন যে কতটা ফাইল জমা হয়েছে, তখন বলল 53টা। আমি বললাম আমি 53টাই আজকে আপনি অনুমোদন দেবেন। ঠিক আছে, যদি রাতের 8টা বাজে আমি 53টা, আমরা 6টা পর্যন্ত তাকে উনি ফাইল ডকুমেন্ট দিয়ে আমরা চলে আসছি। বৃহস্পতিবার, রবিবারে সকালেই থেকে বিকাল পর্যন্ত 53টা ফাইলের চিডি টাইপ হয়েছে। ওবায়দুল্লাহ সাহেব আসছিলেন, মুজাম্মেল সাহেব আসছিলেন, হারুন সাহেব গেছিলেন, ওনারা চিঠি রিসিভ করে আমারটাও তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তা আমার এই বক্তব্য হইল এই জন্য যে যারই লাইসেন্স বা বিভিন্ন সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা যাব, আমরা কাজ করব, আমরা এই দেশের সন্তান, এই দেশের মানুষ, অনেক কষ্ট করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আপনারা দেশটা স্বাধীন করেছেন, আমরা পেয়েছি। আমরা তো অত মুক্তিযুদ্ধে যেতে পারি না, এই ক্লাস 2তে পড়ি, কিন্তু সবার স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সবার ব্যবসা করার অধিকার আছে। সিন্ডিকেট করে শুধু 10 জন 25 জন 100 জনেরই ব্যবসা করার অধিকার না। সেই কারণেই বাইরাতে আসছিলাম যে 22 বছর পরে বাইরাটাকে, ট্রেনটাকে, লাইনচ্যুতটাকে লাইনে উঠানোর জন্য। তো এখানে আরও কিছু বক্তব্য ছিল, আর বলবো না পয়েন্টগুলা, আমি তারপরে 1-2টা পয়েন্ট বলে শেষ করি, এরপরে নির্বাচন নিয়ে দিয়ে কথা বলবো। এটা ট্রেড পলিটিক্স, এখানে রাজনৈতিক বক্তব্য হয় না। আমি গত মিটিংয়েও বলেছি, এখানে BNP, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ 60টা দল আছে বাংলাদেশে, সবাই মিলিয়ে বাইরার সদস্য, সবাই মিলিয়ে আমরা প্যানেল করব, সবাই মিলিয়ে আমরা বাইরা গঠন করব, সবাই মিলিয়ে আমরা দেশটাকে গঠন করব। এইটা আমি গত মিটিংয়ে বলেছিলাম। আজকে আমি একটু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি এই কারণে যে সেলিম সাহেব বলে বেড়ান উনি সাবেক MP, BNPর MP,
আগামী সরকার যদি বিএনপি হয় উনি এই করবেন। ভাইরার 2 বারের প্রেসিডেন্ট। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে এখান থেকে বলে যাই, উনি বিএনপি থেকে বহিষ্কৃত। ওনার প্রাথমিক সদস্য সহ সকল সদস্য পোস্ট বিএনপি থেকে স্থগিত করা এবং বাগেরহাট থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। উনি আমার এবং আমার বন্ধুদের কাছে বারবার আসছেন গত 1.5 বছর ধরে একটা সদস্য পোস্ট পাওয়ার জন্য, পান নাই। নমিনেশনের জন্য পান নাই, পাবেনও না। উনি বিএনপির কেউ না, ওই প্যানেলে বিএনপির কেউ নাই। আমি বিএনপির রাজনীতির জন্য বলি নাই, আমি আসছি সকলের পক্ষে থেকে। কিন্তু উনি বিএনপি বলে, সরকার বলে যে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে সেই জন্য। যদি কেউ বিএনপি এখানে থেকে থাকেন বিএনপির ভোটার, তা আপনাদেরকে অনুরোধ করব, যারা বিএনপির ভোটার আছে তাদেরকে বলবেন উনি বিএনপির না। উনি বেগম খালেদা জিয়া সম্বন্ধে খুব খারাপ মন্তব্য করেছেন, সেটা বক্তব্য পত্রিকার কাটিং এবং অডিও আছে। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্বন্ধে খুব খারাপ মন্তব্য করেছেন, সেইটাও আছে। উনি আরও কিছু কিছু জিনিস করেছে, সেইটা আর এখানে বলতে পারে না। কী কী মূর্তি টুর্তি বানিয়েছেন, কার সাথে ব্যবসা করেছেন ওই পরিবারে, সেই জন্য। এবং উনি বলছে বিএনপি একটা চোরের দল, এই দল, এইসব ভাষায়। তো সুতরাং উনি বিএনপির কেউ না, আপনারা সবাইকে জানিয়ে দিবেন না। প্রয়োজনে উনি বিএনপি মহাসচিব আছে বা এই নির্বাচনের দায়িত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী আছে। এই প্যানেল জমার পরও 2 বার আমার সাথে কথা হয়েছে, বলছে নো, সে বহিষ্কার, সে বিএনপির কেউ না। তো কইল কয়টা প্যানেল? আমি বললাম 3টা হয়েছে। উনি একটা দিয়েছে, আমরা একটা দিয়েছি, আর গফুর বিয়া একটা দিয়েছে। তখন উনি বলল সে বিএনপির কেউ না। গফুর বিয়ার সম্বন্ধে উনি কোনো মন্তব্য করে নাই, আমাদের সম্বন্ধেও করেন নাই, শুধু বলছে সে কেউ না, সে একটা চুর, সে একটা বাজে লোক, সে দলের করে আইসা এইভাবে বিরুদ্ধে নিছে, তার স্থান এই দলে নাই। এবং যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ে কিছু কাজ, শিল্প মন্ত্রণালয় এবং পররাষ্ট্র 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে কাজ করার জন্য। আমি গত সপ্তাহ ডিটিউকে আনছি ওই FBCCর ইলেকশনে দেওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য 64টা দল আছে। উনি বললেন সব কিছু খসরু ভাই। তো ওনার কথা খুব খারাপ ভাষায় বলে দিলেন। আমি মহাসচিবের সাথেও আলাপ করেছি, আরও নেতৃবৃন্দুর সাথে, স্ট্যান্ডিং কমিটির। উনি বিএনপির কেউ না। আমি বলে যাই, ওনাকে প্রমাণ করতে বলেন যে উনি বিএনপির সদস্য হইতে পারছেন। কোনো পত্রিকায় একটা নিউজ আনক বা রিজভী সাহেব একটা বিবৃতি দোক বা মহাসচিব দোক, সেই দিন মনে করবেন উনি এই দলের কেউ না। সেইটা হলো আমার বক্তব্য। আমি আর বেশি কিছু বলছি না। উনি কিছু সিন্ডিকেটকারীকে নিয়ে আবার যেন সিন্ডিকেট হয়, ওনার ওস্তাদরা, ওনার উপরের এরা ওনাকে ওইভাবে প্যানেল সাজিয়েছেন। তো এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আগামী নির্বাচনটা 17ই যেহেতু জানুয়ারি, তো আমরা সবাই প্রস্তুত থাকেন। যেটা আমি আগেও বলেছি, যুব ঐক্য মহাজোট। এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। তা আমাদের এখন যুদ্ধে যাবার সময়। তা আমরা সবাই নবীন, প্রবীণ এবং মধ্য মিলে আমরা এমন একটা প্যানেল করেছি, যতটুকু হোক আপনারা সবাই এই প্যানেলে, পূর্ণ প্যানেলে ভোট দিবেন। ভোট দেওয়ার জন্য সবাই, আমাদের যে প্রায় 1400+ ভোটার আছেন, সবার কাছে সবাই যাবেন, প্রত্যেকের ঘরে ঘরে যাবেন, SMS করবেন, অনুগ্রহ করে ফোন করবেন। এবং আমিও যাব সবার ঘরে ঘরে, সবাইকে ফোন করব, SMS করব, সবার কাছে যাব। আরও আমরা অনেকগুলো মিটিং করে সেইভাবে আমার ভোট চাইব। আজকে কিন্তু আমি বক্তব্য রাখি নাই, কিন্তু আমার আরও কিছু পয়েন্ট ছিল, আগামী মিটিংয়ে বলবো। শুধু আমি এইটা বলেই আমি শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি আপনাদেরই মাঝে আমি ছিলাম, আপনাদেরই মাঝে আমি আছি, এবং আপনাদেরই মাঝে আমি বারবার ফিরে ফিরে আসব। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বায়রা জিন্দাবাদ, যুব ঐক্য মহাজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।